আমরা অর্গানন অফ মেডিসিন শুরু করব। অর্গানন অফ মেডিসিন সেকশন ওয়াইজ আমরা এবার থেকে আলোচনা করব। তা আপনারা জানেন যে হোমিওপ্যাথির বেস, যার উপরে ভিত্তি করে হোমিওপ্যাথির চর্চা করা হয়, তার মূল গ্রন্থটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিনের উপরে ভিত্তি করেই আমরা হোমিওপ্যাথির চর্চা করে থাকি বা প্র্যাকটিস করে থাকি। তা এই অর্গানন অফ মেডিসিন মোট 294টি অ্যাফোরিজম আছে। আমরা এখন থেকে মোটামুটি অ্যাফোরিজম ধরে ধরে আমরা আলোচনাগুলো করব। অ্যাফোরিজম মানে হচ্ছে সূত্র আর কি। আপনারা বিভিন্ন ধর্ম গ্রন্থের মধ্যে দেখতে পাবেন কিছু, যেমন আমাদের রামায়ণ, মহাভারত, গীতা শ্লোক আছে, যেমন কোরআন শরীফে আয়াত আছে, তেমনি আমাদের অর্গানন অফ মেডিসিনের কিছু সূত্র থাকে। সেই সূত্র ওয়াইজ তৈরি করা আছে, যাকে হ্যানিম্যান নাম দিয়েছিলেন অ্যাফোরিজম। তা আমরা আজকে মানে ফোর্থ অ্যাফোরিজম নিয়ে আলোচনা করব। ফোর্থ অ্যাফোরিজমে ডক্টর হ্যানিম্যান কি বলেছেন? হি ইজ লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ হেলথ। প্রিজার্ভার অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্যের যে সংরক্ষক, যে প্রিজার্ভ করে, স্বাস্থ্যকে যে প্রিজার্ভ করে, হি ইজ লাইকওয়াইজ, তেমনি ইফ হি নো দি থিংস, যদি সে সেটা জানে, দ্যাট ডিরেন্স হেলথ, কিসে স্বাস্থ্যে ক্ষতি হয়, অ্যান্ড কজ ডিজিজ, এবং কিসে রোগ তৈরি হয় সেটা যদি সে জানে, অ্যান্ড হাউ টু রিমুভ দেম ফ্রম পারসনস ইন হেলথ, অর্থাৎ কি করে সেটাকে স্বাস্থ্য মানে তার স্বাস্থ্য থেকে রিমুভ হবে, এই জ্ঞানটা কিভাবে জানবে। তাহলে কি দাঁড়ালো? হি ইজ লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ হেলথ ইফ হি নোজ দি থিংস দ্যাট ডিরেন্স হেলথ অ্যান্ড কজ ডিজিজ and how to remove them from persons in health। অর্থাৎ যে স্বাস্থ্য সংরক্ষক, সে কি করে রোগ তৈরি হয় এবং কি করে রোগের কারণ কি এবং কি করে সেটা রিমুভ করা হবে, এইটা সে জানবে। অর্থাৎ তিনি তেমনি স্বাস্থ্য সংরক্ষক হন যদি তিনি এমন জিনিসগুলি জানেন যে স্বাস্থ্যের জন্য হতাশ বা রোগ সৃষ্টি করে, এবং কিভাবে সেগুলি স্বাস্থ্যকর ব্যক্তিদের থেকে অপসারণ করতে পারে, রিমুভ দ্য সিমটম বা ডিজিজ যাই বলুন না কেন, সেটা কি করে রিমুভ করতে হবে। ফিফথ অ্যাফোরিজমে বলা হচ্ছে ইউজফুল টু দ্য ফিজিশিয়ান, ইউজফুল টু দ্য ফিজিশিয়ান ইন assisting him to cure are the particulars of the most probable exciting cause of the acute disease। আমাদের
মডার্ন সায়েন্সের চিকিৎসা বলা হয় রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়াস ইত্যাদি। আর আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিতে, ফিলোসফি অনুযায়ী রোগ সৃষ্টির কারণ বলা হচ্ছে মায়াজম। তা এই হোমিওপ্যাথিতে দু রকম রোগ ধরা হয়, একটাকে বলা হয় অ্যাকিউট ডিজিজ, আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তাহলে ইউজফুল টু ফিজিশিয়ান in assisting him to cure are the particulars of the most probable exciting cause of the acute disease। অর্থাৎ অ্যাকিউট ডিজিজ তরুণ রোগ, সেই তরুণ রোগের এক্সাইটিং কজ, উত্তেজক কারণ সম্বন্ধে, তরুণ রোগের উত্তেজক কারণ সম্বন্ধে জানতে হবে। তাহলে physician in assisting him to cure the particulars of the most probable exciting cause of the acute disease। exciting cause অর্থাৎ উত্তেজক কারণ, যেমন ধরুন উদাহরণ হিসেবে বলা যায়, কেউ হয়তো প্রচন্ড রকম ভাবে বৃষ্টিতে ভিজলো, বৃষ্টি ভিজার পরে তার কিছু সিমটমস অ্যারাইজ করলো, কিছু সমস্যা দেখা দিল, সাচ অ্যাজ গা হাত পা ব্যথা, বডি এক, হেডেক, নিজিং, এই সমস্ত, নাকে জল পড়া, হাঁচি কাশি। তা এইটা হলো এই যে বৃষ্টিতে ভেজার জন্য যে কারণটা, এটা হচ্ছে এক্সাইটিং কজ। এখন ঠান্ডার দিন সর্দি কাশি হয় শীতের মরশুমে, তাহলে এই ভোরবেলা, ধরুন ভোরবেলা যদি কেউ খালি গায়ে বা মাথায় কোনো রকম আবরণ না দিয়ে, গায়ে কোনো আবরণ না দিয়ে হয়তো প্রাতঃ ভ্রমণে বেরোলো, তাহলে তার হঠাৎ করে সর্দি কাশি, জ্বর ইত্যাদি হতে পারে। এই যে হওয়ার কারণে এটাকে বলা এক্সাইটিং কজ। তাহলে ইউজফুল টু দ্য ফিজিশিয়ান ইন অ্যাসিস্টিং হিম টু কিওর। তাহলে কিওর বলতে আরোগ্যের পথে সহায়তা করবে কি? আর দ্য পার্টিকুলার্স অফ দ্য মোস্ট প্রবাবল এক্সাইটিং কজ অফ দ্য অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট ডিজিজের এক্সাইটিং কজ সম্বন্ধে তাহলে তাকে সহায়তা করবে, as also the most significant points in the whole history of the chronic disease। সেখানে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হচ্ছে কি, as also the most significant points, এই অ্যাকিউট ডিজিজ থেকে, যেমন ধরুন এই বৃষ্টিতে ভিজা বা ঠান্ডার মধ্যে ঘোরার পরে তার কিছু অ্যাকিউট প্রবলেম হওয়ার পরে পরবর্তীকালে এটা দীর্ঘস্থায়ী হতে পারে, হওয়ার পরে তার কিছু ক্রনিক ফেনোমেনা দেখা দিতে পারে। অর্থাৎ লাংসে কিছু এফেক্ট, লাংসের জল জমা বা অ্যাজমা ইত্যাদি, এই সমস্ত। তাহলে এটা টার্ন করবে ক্রনিক ডিজিজের দিকে। তাহলে কি বলছে, সিগনিফিক্যান্ট পয়েন্টস, এটা হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ পয়েন্টস ইন দ্য হোল হিস্ট্রি অফ দ্য ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজের হোল হিস্ট্রি, তার পুরনো সম্পূর্ণ যে ইতিহাস, সেটা ইন্ডিকেট, সিগনিফিকেন্ট করবে, তাৎপর্যভাবে সিগনিফিকেন্ট করবে, টু এনাবল হিম টু ডিসকভার ইট ফান্ডামেন্টাল কজ। অর্থাৎ ফান্ডামেন্টাল বলতে মূল। তবে সেই ক্ষেত্রে তার যে ফান্ডামেন্টাল যে কজ, সেটাকে ডিসকভার করতে সাহায্য করবে, সক্ষম হবে।
which is generally due to a chronic miasm. সেখানে cause কারণ which is generally due to the chronic miasm, সেখানে chronic miasm এর ইন্ডিকেট করবে। in this investigation, এই ইনভেস্টিগেশনে তদন্তে the ascertainable physical constitution of the patient, অর্থাৎ নির্ণয় করবে ascertainable physical constitution of the patient, পেশেন্টের কনস্টিটিউশন আমরা বলি সংবিধান, সংবিধান আর আমাদের হোমিওপ্যাথি ভাষা বলি ভাব। তাহলে দি ascertainable physical constitution of the patient, পেশেন্টের যে ভাব সে ভাবটা ইন্ডিকেট করবে স্পেশালি হোয়েন দি ডিজিজ ইজ ক্রনিক, বিশেষ করে যখন রোগটা হবে ক্রনিক পর্যায়ে যখন হবে। হিজ moral and intellectual character, his occupation, mode of the living and habits, his social and domestic relation, his age, sexual function, etc. are to be taken into consideration. সেই ক্ষেত্রে আমরা আর কি পর্যালোচনা করব? সেখানে আমরা পর্যালোচনা করব হিজ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, তার মোরাল এবং ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার কেমন, হিজ অকুপেশন, তার পেশা কি, মোড অফ লিভিং, তার যে মানে জীবনযাত্রা কেমন, অ্যান্ড হ্যাবিটস, তার যে সমস্ত অভ্যাস, ইজ সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশন, সামাজিক এবং পারিবারিক সম্পর্ক, হিজ এজ, সেক্সুয়াল ফাংশন, এক্সেট্রা আর টু বি টেকেন ইনটু কনসিডারেশন। তাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মধ্যে ভাবনার মধ্যে থাকবে, কনসিডারেশনের মধ্যে থাকবে। কি বিষয়টা? সেটা হচ্ছে আমরা আগেও এটা আলোচনা করেছিলাম যে আমরা যখন কেস হিস্ট্রি নেই তখন রোগীর নাম, বয়স, তার সেক্স, কাস্ট, তারপরে অকুপেশন, এই সমস্তগুলো আমরা কালেক্ট করি। কেন করি? না, বয়সের উপরে অনেক রোগ নির্ভর করে। বহু কিছু, যেমন কিছু কিছু রোগ আছে বাচ্চাদের হয়, বয়স্কদের হয় না। কিছু রোগ আছে বয়স্কদের হয়, বাচ্চাদের হয় না। কিছু রোগ আছে মেল হয়, ফিমেলে হয় না। কিছু রোগ আছে ফিমেলে হয়, মেলে হয় না। আচ্ছা, এরপরেও কিছু, তাহলে আমাদের সেক্সটা আমাদের নোট ডাউন করতে হবে। আমরা বয়সটা নোট ডাউন করব, বয়সের উপরে অনেক কিছু ভ্যারি করে, বয়সের উপরে অনেক কিছু ডিজিজ নির্ভর করে। তাহলে আমরা বয়সটা লিখব, তারপরে লিখব সেক্স, অর্থাৎ তার স্ত্রী না পুরুষ, এটা লিখব, কারণ বিভিন্ন রোগ স্ত্রী পুরুষের ভিন্নতা থাকে। তারপরে আমরা কিছু মানে কাস্ট আমরা নেব। কাস্ট কেন নেব? না, কাস্টের উপরে কিছু কিছু রোগ নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন কাস্টে তার যে
মানে লাইফস্টাইল বিভিন্ন রকম হয়। যেমন ধরুন, কিছু মানুষ আছে যারা অর্থাৎ আমাদের খাদ্য খাদ্যের উপরে নির্ভর করে। যেমন মোহামেডানদের মধ্যে মাংস খাওয়ার চলটা খুব বেশি। তাহলে মাংস খাওয়ার ফলে, প্রচুর পরিমাণে আমিষ খাওয়ার ফলে এক ধরনের রোগ তৈরি হয় বা রোগের সৃষ্টি হয়। আবার কিছু কিছু সম্প্রদায় আছে, বিশেষ করে হিন্দুদের বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, তারা নিরামিষ ভুজি। তাহলে তাদের খাদ্য খাদ্যের উপরে কিছু প্রভাব পড়ে। তাহলে অর্থাৎ এই কাস্টের উপরে কিছু আমরা খাদ্য আন্দাজ করতে পারি, তার উপরে কিছু নির্ভর করে। তারপরে নেক্সট হচ্ছে অকুপেশন, পেশা। আমরা জানি, আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে কিছু পেশা আছে, সেই সমস্ত পেশায় ফিজিক্যাল লেবার করতে হয়। কিছু পেশা আছে সেখানে ইন্টেলেকচুয়াল লেবার করতে হয়। একটা চাষি, একটা শ্রমিক, সে ফিজিক্যাল লেবার করে। আর যারা অফিসে কাজ করে, শিক্ষকতা করে, অধ্যাপনা করে, বা বিভিন্ন অফিস জব করে, তাদের যে লেবারটা সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেবার। আমরা পোটেন্সি সিলেকশনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে পোটেন্সি কাজের ক্ষেত্রে লোয়ার পোটেন্সি ব্যবহার করা হয়, কাজের ক্ষেত্রে হায়ার পোটেন্সি ব্যবহার করা হয়। তাহলে আমরা পেশাটা জানলে আমরা ঠিক করতে পারবো তার ক্ষেত্রে আমরা কোন পোটেন্সির ওষুধটা বেশি ব্যবহার করব। ইন্টেলেকচুয়াল লেবার যারা করে তাদের এক ধরনের পোটেন্সি হবে, যারা ফিজিক্যাল লেবার করে তাদের এক ধরনের মানে পোটেন্সি হবে। মোড অফ লিভিং, মোড অফ লিভিংটা আমাদের জানা দরকার। আজকাল অনেকে দেখা যায় যে মুটিয়ে যাচ্ছে, ওবিসিটি যাকে আমরা বলি, অর্থাৎ তার ওয়েট বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। তাহলে ওবেসিটির কারণ হচ্ছে দুটো বিষয় নির্ভর করছে। আজকাল ব্যাপকভাবে ফাস্ট ফুড খাওয়ার একটা প্রবণতা বেড়েছে। বিকেলবেলা হলেই দেখা যায় ফাস্ট ফুডের দোকানগুলোতে প্রচন্ড ভিড়। তা এই ফাস্ট ফুড ওবেসিটির সৃষ্টি করে। আর কি, একটা শ্রেণীর মানুষকে দেখা যায় তারা কাজকর্ম কিছু করে না, সারাদিন শুধু টিভি দেখে, অলস জীবনযাপন করে। তাদের মধ্যে একটা ওবেসিটি টেন্ডেন্সি দেখা যায়। সুতরাং আমাদের লাইফস্টাইলটাও জানতে হবে, তার যে মোড অফ লিভিং, সেই লিভিংটা আমরা পেশেন্টের কাছ থেকে তার কেস হিস্ট্রিটার মাধ্যমে আমরা জানবো। হিজ সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশনশিপ, তার সামাজিক কার্যকলাপের উপরে এবং ডোমেস্টিক পারিবারিক কার্যকলাপের উপরে অনেক রোগ নির্ভর করে। সুতরাং সেগুলো আমাদের জানতে হবে। বয়সের কথা আগে বলেছিলাম, সেক্স, এজ, সেক্স, অর্থাৎ আগে আলোচনা করেছি এজের প্রভাব কীরকম, সেক্সের প্রভাব কি। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল ফাংশন। তার বোথ মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকের তার সেক্সুয়াল ফাংশনটাও আমাদের নোট ডাউন করতে হবে। তার উপরে অনেক কিছু নির্ভর করে। আর টু বি টেকেন ইনটু কনসিডারেশন, আমরা অবশ্য সিলেকশনের সময় এটা আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। এগুলো ফিফথ অ্যাফ্রিজমে
আমরা সিক্স অ্যাফ্রোডিজমে আসি। তো সিক্স অ্যাফ্রোডিজমের মধ্যে থাকছে দি আনপ্রিজুডিকেটেড অবজারভার। অবজারভার কাকে বলে? ড্রাগ প্রুভিং এর সময় আমরা যে অবজার্ভ করে তাকে আমরা অবজারভার বলি। দি আনপ্রিজুডিকেটেড অবজারভার অর্থাৎ কিছু অব্যক্ত অবজারভার থাকে, ওয়েল অ্যাওয়ার অফ দি futility of the transcendental speculation which can receive no confirmation from the experience. অর্থাৎ ওয়েল অ্যাওয়ার, খুব ভালো সচেতন, অফ দ্য ফার্টিলিটি অর্থাৎ নিরর্থক, অফ ট্রান্সেন্ডেন্টাল স্পেকুলেশন, সর্বশ্রেষ্ঠ জল্পনা, হুইচ ক্যান রিসিভ, যেটা রিসিভ করতে পারে, নো কনফার্মেশন ফ্রম এক্সপেরিয়েন্স। নো কনফার্মেশন ফ্রম এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা থেকে কোনো কনফার্মেশন হয় না। Be his power of penetration ever so great, অর্থাৎ be his powers of penetration ever so great, taken note of nothing in every individual disease except the change in the health of the body and of mind. তাহলে কি দাঁড়ালো? নজিরবিহীন পর্যবেক্ষক কাকে বলে আমরা? ট্রান্সডেন্টাল অনুমানের নিরর্থক সম্পর্কে ভালো ধারণা, যা অভিজ্ঞতা থেকে কোনো নিশ্চয়তা গ্রহণ করতে পারে না। তার অনুপ্রবেশের ক্ষমতাটি এত বড় হয়ে ওঠে, প্রতিটি রোগের কোনো কিছুরই খেয়াল রাখে না, except the change of the health of the body of mind. আচ্ছা, মরবাইড ফেনোমেনা, অসুস্থতার একটা প্রকাশ থাকে কি? অ্যাক্সিডেন্ট সিমটমস, এগুলো এই সমস্ত ব্যাপারে তাদের উপলব্ধি থাকে না। হুইচ ক্যান বি পারসিভড এক্সটার্নালি বাই মিনস অফ দ্য সেন্স, দ্যাট ইজ সে হি নোটিস অনলি দ্য deviation from the former healthy state of the now diseased individual, which are felt by the patient himself, marked by those around him, and observed by the physician. তাহলে কি হলো? যা ইন্দ্রিয়ের মধ্যে বাহ্যিকভাবে উপলব্ধি করা যায়, তার মানে এটি তিনি প্রথম। এখন রোগাক্রান্ত ব্যক্তির প্রাক্তন স্বাস্থ্যকর অবস্থার কেবলমাত্র বিকৃতি লক্ষ্য করেন, যা রোগী নিজেই অনুভব করেন, তার চারপাশের লোকেরা মন্তব্য করেছিলেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণ করেছেন। এই সমস্ত উপলব্ধিযোগ্য লক্ষণগুলি রোগের সম্পূর্ণ পরিমাণে প্রতিনিধিত্ব করে, এর সাথে তার রোগের প্রকৃত এবং একমাত্র অনুমেয় প্রতিকৃতি গঠন করে। অর্থাৎ all these perceptual signs represent the disease in its whole extent.
that is, together they form the true and only conceivable portrait of the disease. আমরা তাহলে কি হলো, দাঁড়ালো গিয়ে অর্থাৎ এই সমস্ত উপলব্ধিযোগ্য লক্ষণগুলি রোগের সম্পূর্ণ পরিমাণে প্রতিনিধিত্ব করে। একসাথে তারা রোগের প্রকৃত এবং একমাত্র অনুমেয় প্রতিকৃতি গঠন করে। I know not, therefore, how it was possible for physician at the sick bed to allow themselves to be supposed that, without most carefully attending the symptoms and being guided by them in the treatment. তাহলে কি হলো, I know not, therefore, how it was possible to physicians at the sick bed to allow themselves to suppose that, without most carefully attending to the symptoms and being guided by them in the treatment. অর্থাৎ কেয়ারফুলি অ্যাটেন্ডিং, খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, টু দ্য সিমটমস লক্ষণগুলো, অ্যান্ড বিং গাইডেড বাই দেম ইন দ্য ট্রিটমেন্ট। তাহলে গাইডেড হচ্ছে ট্রিটমেন্টে, গাইডেড হচ্ছে দে ought to seek and could discover, অর্থাৎ সঙ্গতভাবে সন্ধান করে, ডিসকভার, অন ইন দ্য হিডেন অ্যান্ড আননোন ইন্টেরিয়র। অর্থাৎ হিডেন বলতে লুক্কায়িত কিছু লক্ষণ, অ্যান্ড আননোন অজানা কিছু লক্ষণ, ইন ইন্টেরিয়র হোয়াট দে ওয়াজ টু বি কিউরড ইন দ্য ডিজিজ। হোয়াট দেয়ার ওয়াজ টু বি কিউরড ইন দ্য ডিজিজ, রোগের যেটা আরোগ্য হবে। arrogantly and lucidiously pretending that they could, without paying much attention to the symptoms, discover the alternation that had occurred in the invisible interior and set to right without unknown medicine, and that such the procedure as the could alone be called radical and rational treatment. তাহলে কি হলো, দাঁড়ালো গিয়ে আমি জানি না, সুতরাং অসুস্থ শয্যাতে চিকিৎসকরা কিভাবে নিজেকে অনুমান করার সুযোগ দিয়েছিলেন, লক্ষণগুলির দিকে মনোযোগ সহকারে না গিয়ে এবং চিকিৎসা তাদের দ্বারা পরিচালিত না হয়ে তাদের অনুসন্ধান করা উচিত, এবং কেবল আবিষ্কার করা যায় কেবল লুকোনো এবং অজানা অভ্যন্তর রোগের মধ্যে কি
কি কি নিদানের দরকার ছিল। অহংকার সম্পূর্ণভাবে এবং হাস্যকরভাবে ভান করে কোনো করে তারা লক্ষণগুলি খুব বেশি মনোযোগ দিয়ে না দিয়ে অদৃশ্য অভ্যন্তরে যে পরিবর্তনটি ঘটেছে তা আবিষ্কার করতে পারে এবং এটি অধিকারে সেট করতে পারে। অর্থাৎ ওষুধগুলি এবং এটির মতো একটি প্রক্রিয়াকে কেবলমাত্র মূল এবং যৌক্তিক চিকিৎসা বলা যায়। কি হবে? অর্থাৎ আমরা যে লক্ষণগুলো রয়েছে, লুকায়িত রয়েছে, সেই লক্ষণগুলো প্রকৃত কারণ আমাদের অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করে তারপরে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, ইজ নট দেন হোয়াট হুইচ ইজ কনজিবল বাই দ্য সেন্স ইন ডিজিজ thought the phenomena, it displays the disease itself in the eyes of the physician. যা রোগের দ্বারা ইন্দ্রিয় দ্বারা জ্ঞানযোগ্য তা রোগের দ্বারা প্রকাশিত ঘটনার মাধ্যমে রোগটি নিজেই চিকিৎসকের চোখে দেখা দেয়। অর্থাৎ আমরা যে সিমটমসগুলো দেখি, অর্থাৎ এই লক্ষণগুলোই আমাকে ইন্ডিকেট করে দেয় যে সে কি রোগে আক্রান্ত। অ্যালোপ্যাথি বলুন, হোমিওপ্যাথি বলুন, মডার্ন সায়েন্সে যেই চিকিৎসায় বলুন না কেন, আমরা যে লক্ষণগুলো তার প্রকাশ পায়, সেই লক্ষণগুলোই কিন্তু ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিজিজ, অর্থাৎ রোগের সে ভাষা, সে প্রকাশ করে দেয় সে কি রোগে আক্রান্ত। The disease itself in the eyes of the physician. Science, he never can see the spiritual belong that they produce the disease in vital force. এখানে বলা হচ্ছে itself in the eyes of the physician, এটা চিকিৎসকের দৃষ্টিতে, সিন্স হি নেভার ক্যান সি দ্য স্পিরিচুয়াল বিং দ্যাট দি প্রসিডিউর দি ডিজিজ দ্য ভাইটাল ফোর্স, অর্থাৎ স্পিরিচুয়াল যে বিষয়টা সেটা কিন্তু চোখে দেখা যায় না, সেটা আধ্যাত্মিক ব্যাপার, এবং বিং দ্যাট দি প্রসিডিউর ডিজিজ দি ভাইটাল ফোর্স, অর্থাৎ আমরা এর আগেও আলোচনা করেছিলাম ডিজিজটা কি, ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স, আমাদের যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তির যে মানে ডিরেসমেন্ট, অর্থাৎ তার যে বিকৃতি বা বিচ্যুতি, সেটাই হচ্ছে ডিজিজ। অর্থাৎ জীবনী শক্তি যখন কোনো ইনভিজিবল অদৃশ্য রোগ শক্তির দ্বারা আক্রান্ত হয়, তখন তার মধ্যে কিছু প্রকাশ পায়, কিছু লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণগুলোর কালেক্ট করে আমরা বুঝতে পারি যে তার জীবনী শক্তি আক্রান্ত হয়েছে। তাহলে আমরা এর আগেও আলোচনা করেছিলাম, আবার পুনরায় বলছি, রোগ, চিকিৎসা, আরোগ্য, এগুলো হচ্ছে কিছু ইনভিজিবল পাওয়ারের তার পরিবর্তন। অর্থাৎ আমাদের মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে। সেই শক্তি আমাদের দেহ এবং মনকে পরিচালনা করে। এই ইনভিজিবল পাওয়ার আমাদের দেহ মন পরিচালনা করে, তাকে বলা হয় যে
যদি আপনি দার্শনিক দৃষ্টিতে দেখেন তাহলে দার্শনিকরা বলবে আত্মা। আর আমরা হোমিওপ্যাথরা যেটা বলি যে আমার দেহ, মন, শরীর এ সমস্ত যে পরিচালনা করে সে একটা অদৃশ্য শক্তি, সেটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স। হ্যানিম্যান সাহেব এর নাম দিয়েছেন ভাইটাল ফোর্স। তাহলে ভাইটাল ফোর্স এই দেহ, মন, শরীর এই সমস্ত পরিচালনা করে। আর এই ভাইটাল ফোর্স যখন কোন একটা অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ তাদের মধ্যে যে যুদ্ধ হয়, সেই সংঘর্ষের ফলে কিছু লক্ষণ প্রকাশিত হয়, তাকে আমরা হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী বলি সিমটমস। এই সিমটমস দেখে আমরা বুঝতে পারি যে কি ধরনের রোগ শক্তি আক্রান্ত হয়েছে। তখন হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী আমরা কি করি, আমরা একটা অদৃশ্য রোগ সৃষ্টিকারী শক্তি তৈরি করি বাই মেডিসিনাল পাওয়ার। অর্থাৎ ওষুধের মধ্যে আমরা জানি যে ওষুধের মধ্যে একটা শক্তি আছে, আর মডার্ন সায়েন্সে সেই শক্তি মেডিসিনটা দেখা যায়, মাইক্রোস্কোপে অনুসন্ধান করা যায়, তারা অ্যানালিসিস করতে পারে। আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে ডাইনামিক ওষুধ। অর্থাৎ আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কোনো বস্তু যদি ভেঙে ভেঙে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশে পরিণত হয়, তখন তার সেই বস্তুর মধ্যে একটা শক্তির স্ফুরণ ঘটে। অর্থাৎ আমরা অ্যাটম বোমের নাম জানি। অ্যাটম বোমটার কিছু নাই, কোনো বস্তু ভেঙে ভেঙে তাকে অ্যাটমে তৈরি করা হয়। অর্থাৎ কোনো বস্তু ভেঙে যখন ক্ষুদ্রতম অংশ তৈরি হয় তার নাম হচ্ছে অণু। অণুকে ভাঙলে হয় পরমাণু, আর পরমাণুকে ভাঙলে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যখন হয় তখন তাদের মধ্যে প্রচন্ড একটা আলোড়ন হয়, সেটাকে শক্তিতে রূপান্তরিত হয়। আমরা আরো অনেক শক্তির কথা জানি যে শক্তিগুলোকে চোখে দেখা যায় না। যেমন ধরুন, আপনার বাড়িতে যে টিভিটা চলছে, বাড়িতে যে আলোটা জ্বলছে, রাস্তায় যে আলোটা জ্বলছে, এইটা কিন্তু একটা শক্তি। শক্তিটা তৈরি হয় কোথায়? জেনারেট হয় আমাদের এখান থেকে হয়তো 1000 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় তৈরি হয়, সেখান থেকে ইলেকট্রিক তারের মাধ্যমে প্রবাহিত হয়ে আমাদের কাছে পৌঁছায়। তাহলে শক্তি কিন্তু নিজে আসতে পারে না, শক্তিকে বহন করে আনতে হয় কোন একটা মাধ্যমের মাধ্যমে। তা হোমিওপ্যাথিক ওষুধ ইজ নট এ সাবস্টেন্স। যারা মনে করে যে হোমিওপ্যাথিক ওষুধ কোনো বস্তু, এটা ভুল করা হবে। হোমিওপ্যাথিক ওষুধ কোনো বস্তু নয়, ইট ইজ এ ইনভিজিবল পাওয়ার, অর্থাৎ ডাইনামিক পাওয়ার। ডাইনামিক পাওয়ার চোখে দেখা যায় না। আবার যেহেতু তাকে চোখে দেখা যায় না, সে নিজেকেও সে প্রকাশ করতে পারে না। তাই সেই ডাইনামিক পাওয়ারকে ব্যবহার করতে গেলে একটা মাধ্যম দরকার। বৈদ্যুতিক শক্তিকে ব্যবহার করতে গিয়ে যেমন আমাদের ইলেকট্রিক তার ব্যবহার করতে হয়, তেমনি হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে গেলেও তার একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমকে আমরা বলি ভেহিকেল, অনৌষধি। তা অনৌষধি আমাদের
অর্থাৎ যাকে আমরা হোমিওপ্যাথিক ওষুধ যে ডাইনামিক পাওয়ারটাকে ব্যবহার করতে হবে, সেটা যার মধ্যে ব্যবহার করা হবে সেটা একটা নন মেডিসিনাল সাবস্টেন্স, কোনো মেডিসিন নেই। তাহলে নন মেডিসিনাল সাবস্টেন্স কি আছে আমাদের হোমিওপ্যাথি? আমরা ভেহিকেল হিসেবে কি কি ব্যবহার করি? আমরা হোমিওপ্যাথি ওষুধ ভেহিকেল হিসেবে ব্যবহার করি সুগার অফ মিল্ক, ডিস্টিল ওয়াটার, অ্যালকোহল, আরও অনেক তরল পদার্থ আমরা ব্যবহার করি। তাহলে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ একটা ডাইনামিক পাওয়ার, এই ডাইনামিক পাওয়ারকে ব্যবহার করার জন্য আমরা নন মেডিসিনাল সাবস্টেন্স সুগার অফ মিল্ক বা আরও যা আছে সেগুলোকে মাধ্যমে ব্যবহার করে থাকি। তা এটা হচ্ছে একটা অদৃশ্য শক্তি। এই শক্তি ব্যবহার, তাহলে ডিজিজ হলো একটা অদৃশ্য শক্তি, ভাইটাল ফোর্স হলো একটা অদৃশ্য শক্তি। আর আমরা যখন ডিজিজ ফোর্সের মাধ্যমে ভাইটাল ফোর্স আক্রান্ত হয়, তখন আমরা অর্থাৎ অদৃশ্য আর একটা শক্তি, মেডিসিনাল পাওয়ার যেটা অদৃশ্য শক্তি, সেই শক্তির মাধ্যমে আমরা কি করি? সিমিলার একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি। অর্থাৎ আমরা এই যে লক্ষণ পেলাম, অর্থাৎ ভাইটাল ফোর্স আক্রান্ত হওয়ার পরে দেহ মনে নানা রকম যে লক্ষণগুলো প্রকাশ পেল, সেই প্রকাশের মাধ্যমে আমরা সেই সিমটমসগুলো কালেক্ট করলাম। কালেক্ট করে আমরা কি করব? রোগ নিরাময়ের ক্ষেত্রে আমরা আমাদের যে ওষুধ আছে সেই ওষুধের মাধ্যমে আমরা একটা আর্টিফিশিয়াল সিমিলার ডিজিজ তৈরি করব, এবং সেই সিমিলার ডিজিজটা অর্থাৎ এই যে রোগ শক্তির সঙ্গে তার একটা লড়াই হবে। তাই যখন দুটো শক্তি সম্মুখ সমরে লড়াই করে, তখন কি রেজাল্ট হয়? রেজাল্টটা হয় স্ট্রঙ্গার সাপ্রেস দ্য উইকার। যে স্ট্রং থাকে সে যে দুর্বল থাকে তাকে পরাভূত করে। তা আমাদের যখন রোগ হয়, রোগ হওয়ার সময় যখন আমরা ওষুধ শক্তি দিয়ে তাকে পরাভূত করব, তখন আমাদের আওয়ার মেডিসিন মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ডিজিজ ফোর্স। ডিজিজ ফোর্স থেকে ওটা স্ট্রঙ্গার হতে হবে, শক্তিশালী হতে হবে। আর যদি আমার মেডিসিনাল ফোর্স শক্তি কম থাকে, তাহলে রোগ শক্তি প্রাধান্য পাবে। সুতরাং আমরা সিমিলার স্ট্রঙ্গার ডিজিজ ফোর্স দিয়ে রোগ নিরাময় করি। এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক আরোগ্যের তত্ত্ব আর কি। আমরা এরপরে ধাপে ধাপে বিভিন্ন অ্যাফ্রিজম নিয়ে আলোচনা করব। আমরা আজকে সিক্স অ্যাফ্রিজম নিয়ে আলোচনা করলাম, এবং সিক্স অ্যাফ্রিজম আমাদের খানিকটা বাদ রয়ে গেল। আগামী দিন আমরা এই সিক্স অ্যাফ্রিজমের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব, এবং ধাপে ধাপে আমরা মোটামুটি চেষ্টা করব 294টা অ্যাফ্রিজম নিয়ে আলোচনা। তারপরে একটা বিষয় আছে আমাদের হ্যানিম্যানের অর্গান অফ মেডিসিনে অনেকগুলো এডিশন হয়েছিল। সেই অনেকগুলো এডিশনের মধ্যে একটা নতুন এডিশন আছে, সেটা হচ্ছে সিক্স এডিশন। এই সিক্স এডিশনে কিছু আমূল পরিবর্তন হয়েছিল। সেই পরবর্তী সময় আমরা সেই সিক্স এডিশন নিয়েও আলোচনা করব। সিক্স এডিশন আমি একটু আওয়াজ দিই যে আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয়, সেখানে আগে যেটা ছিল ফিফথ এডিশন পর্যন্ত যেটা ছিল, সেটা দুটো স্কেলের তৈরি হতো, একটা সেন্টিগ্রেড স্কেল, একটা ডেসিমাল স্কেল।
তা পরবর্তীকালে সিক্স এডিশনে, ফিফথ এডিশন থেকে সিক্স এডিশনের ডিউরেশনটা প্রায় 70 বছর পরে পাবলিশ হয়েছিল। তা আমরা সিক্স এডিশনে একটা নতুন বিষয় পাবো, সেটা হচ্ছে 50 মিলিসিমাল পোটেন্সি। এই 50 মিলিসিমাল পোটেন্সিটা সিক্স এডিশনে হয়েছিল। সুতরাং আমরা 294টা অ্যাফ্রিজমের পরেও আমরা সিক্স এডিশন নিয়েও আলোচনা করব। আজকে আমরা মোটামুটি এখানে আমাদের অর্গাননের যে অ্যাফ্রিজম, সেই দ্বিতীয় পর্যায়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনাটা আমরা এখানে শেষ করছি। এবার কিছু প্রশ্ন করব, যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা